সরাসরি চলে যাব বিধানসভায়। অধিবেশনে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে ইউনাইটেড ককরোচ মার্চ ব্যানারে একটি আন্দোলনের ঘোষণা করা হয়েছিল। ককরোচ পার্টি, সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির সদস্য দেবদীপ্য গাঙ্গুলি বিভিন্ন বামপন্থী ও অতি বামপন্থী সংগঠনের পক্ষ থেকে আমাদের পুলিশকে নির্দেশ দেওয়া ছিল যে গণতান্ত্রিক দেশ, যে কেউ তার গণতান্ত্রিক মত এবং তার অধিকার তারা প্রতিষ্ঠিত করতে পারে, কিন্তু আইন শৃঙ্খলার অবনতি না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে। পুলিশের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছিল, ব্যবস্থাও রাখা হয়েছিল। সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ছিল কোন রকম বল প্রয়োগ বা পুলিশের দিক থেকে কিছু করা যাবে না যতক্ষণ না পর্যন্ত সমবেত আন্দোলনকারী বা মিছিলকারীরা নিয়ন্ত্রণের বাইরে না চলে যায়। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই যে সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন, ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই, তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ, আরএস ইত্যাদি ইত্যাদি। এই মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল। মিছিলে পুলিশের যা হিসাব ক্রাউড ছিল 9000, তার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন। পুলিশ পুরোটাই সংযত ছিল, টিভি মিডিয়া সবাই দেখেছে। পরবর্তীকালে যখন ডোরিনা ক্রসিং এ আসে, প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের, কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বল প্রয়োগ করুক এবং তারপরে নাটকটা একটু জোরদার চলুক। সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে।
1 নম্বর রেফারেন্স কেস হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 151, অভিযোগকারী রাহি হালদার, রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম, এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। আমি আশা করব বিধানসভা আমার সঙ্গে একমত হবেন। আমাদের শাসক বেঞ্চের চিফ হুইপ অমলান ভাদুড়ী, তিনি আমাকে একটু আগেই বলছিলেন যে লাঞ্চের ঘোষণা হলে ভারতীয় জনতা পার্টির বিধায়করা বুকে কালো ব্যাজ লাগিয়ে সংবিধান প্রণেতা আম্বেদকরজির মূর্তির নিচে সাংবাদিকদের উপর আক্রমণের নিন্দা করে একটি কর্মসূচি নিয়েছেন এবং সংবিধানের 4র্থ স্তম্ভ মিডিয়ার কর্মীদের প্রতি সলিডারিটি জানানোর জন্য একটি ছোট্ট প্রয়াস নিয়েছেন। আমি তাকেও স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। মহোদয়, আপনার অনুমতি নিয়ে আমি বলার পরে আপনাকে বলতে হবে এসএফআই এই আক্রমণের সঙ্গে যুক্ত নন। আপনার নেত্রীরাই তো বলেছে কাঁদানে টিয়ার গ্যাস নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, সবাই একটা করে জলের বোতল নিয়ে আসবেন। আমাদের কাছে তো সোশ্যাল মিডিয়া আছে। আপনারা তো কর্মসূচির আগেই বলেছেন জলের বোতল আনতে। সেই জলের বোতলগুলো হাজারে হাজারে কিভাবে ছুঁড়ছিলেন লোক দেখেছে। ডিম ছোড়াটা যদি বাংলার সংস্কৃতি না হয়ে থাকে, সাংবাদিকদের উপরে বোতল আর জুতো ছোড়াটাও বাংলার সংস্কৃতি হতে পারে না। মহোদয়, একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। ইতিমধ্যে আমাদের বিষ্ণুপুর পিএসএ একাধিক কেস আমাদের ফাইল হয়েছে, এফআইআর।
এই এফআইআর এর ভিত্তিতে আমি আপনার প্রথমে অনুমতি চাইছি। আমি মুখটা হেজি করে দিয়েছি, কিভাবে ক্ষতি করেছে দেখুন। এই ছবিগুলো দেখুন। এই চিটিংবাজটা দেখুন, বাচ্চাটার হাত গেছে। দেখুন, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। এ যেটা করেছে এই চিটিংবাজ ভাইপো, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে, মেডিকেল কলেজের স্টুডেন্ট মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে? তো একবার ঢুকলে বেরোবে না। এ তো খুনের মামলা। একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবকে তুলবো। সব আল্ট্রাসোনোগ্রাফি মেশিন সিজ হয়েছে, সব এক্সরে মেশিন সিজ হয়েছে। দিলীপ মন্ডল তার গোডাউন থেকে এই সকল সেবাশ্রয় 25-এ ওষুধ সিজ হয়েছে, যেটা 21 সালের ওষুধ, এক্সপায়ারি ওষুধ দিয়েছে পেশেন্টদেরকে। গতকাল আমি একটি চিঠি পেয়েছি অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার মহাশয়, বিনীত নিবেদন এই যে আমি ডাক্তার রাজীব বিশ্বাস ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রেডিওলজি বিভাগে আরম্ভ চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলাম। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম। অভয়া পরবর্তী সময় স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদতে কলেজের প্রিন্সিপাল স্যার এবং কিছু ছাত্রদের ঝামেলার ফলে আন্দোলনে থাকার জন্য হেনস্থার ভয় দিন কাটতে থাকে। আমতলা অডিটোরিয়ামে সেবাশ্রয় নিয়ে জানতে পারি সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয়। একজন জুনিয়র চিকিৎসক হিসেবে নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। পরবর্তীতে এসডিওর মাঠে মডেল ক্যাম্প ইউএসজি বিভাগ ডিউটি করার জন্য শামীম আহমেদ আমায় ডেকে পাঠান। হাসপাতালে ডিউটির অবসর সময়ে কিছু কিছু দিনে বাকি আর জুনিয়র চিকিৎসকদের মতো আমি শুধু ডিউটি করি। সেবাশ্রী 2-এর সময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে ন্যূনতম অংশগ্রহণ করি। আমি একজন জুনিয়র চিকিৎসক, আমায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভবিষ্যৎ সুরক্ষার্থে আপনার প্রতি আমার আবেদন। রাজীব বিশ্বাস। আমাদের অ্যাকশন টেকেনের রিপোর্ট আপনাদের বলে দিই। আমি তো অনেকগুলো বিষয় বলেছি, ছবি দেখিয়েছি। আমরা এফআইআর এর পরে যে এফআইআর এর নামগুলো অ্যাকিউজড হিসেবে পাওয়া গেছে, আমি তদন্তের প্রক্রিয়ার স্বার্থে নামগুলো এখানে বলছি না। আমরা যে অ্যাকশন টেকেন নিয়েছি 7/7/2024, আমরা লেটার সেন্ট টু অনারেবল ডক্টর অজিত কুমার মহান্তি, সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি GOI। 7/7/2026 লেটার সেন্ট টু অনারেবল AK বালাসুব্রমণিয়াম, চেয়ারপারসন অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড অফ ইন্ডিয়া, হেভিং দ্য অফিস অফ দি নিয়ামক ভবন, মুম্বাই, মহারাষ্ট্র। 7/7/2027 লেটার টু প্রিন্সিপাল সেক্রেটারি
ডিপার্টমেন্ট অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার। 17/7 লেটার সেন্ট টু চিফ মেডিকেল অফিসার সাউথ 24 পরগনা। 15/7 সিজ সাম ডকুমেন্ট অ্যান্ড ফটোগ্রাফ রিলেটেড ফর দোজ মেডিকেল ক্যাম্প ফ্রম দি কমপ্লেনেন্ট। তারপরে আমরা যেগুলো করেছি, এক্স রে মেশিন সিজ করেছি, আমরা ইউএসডি মেশিন সিজ করেছি, আমরা এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি এবং এই খাতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক এবং দক্ষিণ 24 পরগনা জেলা শাসক ডায়মন্ড হারবার এবং নন্দীগ্রামের সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে সরকারি যে অর্থ ব্যয় হয়েছে, সরকারি যে ডাক্তারদের ডিউটিতে লাগানো হয়েছিল, সেগুলো আমরা করেছি। আমি মাননীয় সদস্য দেবাংশু পণ্ডা মহোদয় গতকাল যে অভিযোগ করেছিলেন, তার ভিত্তিতে আমি সবাকে এবং বাংলার জনগণকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশকে নিয়ে, তার সঙ্গে আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি। মানুষের জীবন নিয়ে যারা ক্ষতি করেছেন এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। ভালো থাকবেন। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.